সম্মানিত দর্শক, আপনাদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের আলোচনার মূল শিরোনাম, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, জানুয়ারিতে নতুন সরকারের যাত্রা শুরু। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ব্যতিক্রম কিছু না ঘটলে ডিসেম্বরেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা সরকার ও সরকারের আশীর্বাদ পুষ্ট নতুন রাজনৈতিক দল এনসিপি ও ইসলামপন্থী কিছু দল ছাড়া দেশের নিবন্ধিত ও অনবন্ধিত 52টি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সরকার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছে। এদিকে গত 28 মে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বারবার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে এবং ডিসেম্বরের মধ্যেই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন। তিনি নতুন একটি স্লোগান দিয়ে বলেন, দিল্লি নয়, ফিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে এক ধরনের তালবাহানা চলছে। সংস্কারের নামে কালক্ষেপণের মাধ্যমে কেউ কেউ ভিন্ন স্বার্থ হাসিল করতে চায়। কথিত স্বল্প বেশি সংস্কারের অভিনব আবর্তে দেশের জাতীয় নির্বাচন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যারা দেশের আইন মানে না, আদালত অবজ্ঞা করে, তাদের কাছ থেকে সংস্কার আশা করা যায় না। তিনি বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারে, তাহলে বর্তমান সরকার 10 মাসেও কেন পারছে না, সেই প্রশ্ন তিনি তোলেন। এদিকে গত 29 মের আরেক এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিতে গড়িমসি করে, তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। এতে করে বোঝা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিএনপি হার্ড লাইনে। বিএনপির নেতারা মনে করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সরকার যেভাবে তালবাহানা শুরু করছে, তাতে নির্বাচনের দাবি আদায় করার ক্ষেত্রে আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রয়োজনে সারা দেশ অচল করে দিয়ে হলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায় করতে সরকারকে বাধ্য করা হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সব মামলা থেকে খালাস পেয়েছেন। যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন, এই ধরনের একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি যদি দেশে আসেন, তাহলে বিএনপির নেতাকর্মীদের মনোবল, সাহস শতগুণ বেড়ে যাবে, যাতে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের যে সংগ্রাম,
সেই সংগ্রাম সফল হতে তাদের বেশি সময় লাগবে না। তাই মনে হচ্ছে আগামী ঈদের পরেই বাংলাদেশ যে নির্বাচনের পথে হাঁটতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এইদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিতে মোটেই আগ্রহী নয়। সরকার প্রধান তো দেশে বিদেশে বলে আসছেন আগামী 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে রমজান, এসএসসি পরীক্ষা, বর্ষা বাদলের কারণে নির্বাচন অনুষ্ঠান যে সম্ভব নয় তা সহজেই বোঝা যায়। এছাড়া সরকারের সমর্থিত যেসব রাজনৈতিক দল আছে সেই দলের নেতারা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করতে মোটেই রাজি নয়। তাদের অগ্রাধিকার হলো জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্রের আমূল সংস্কার। রাষ্ট্রের সংস্কার ও বিচার এটা তো রাতারাতি সম্ভব নয়, এটা একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন তো এই জন্য বাধা হতে পারে না। কিন্তু তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে বেশি আগ্রহী। নির্বাচন যারা করতে চাচ্ছে, বিশেষ করে নির্বাচনে যারা এখন আগ্রহী নয়, তারা বাংলাদেশে মোট ভোটারের 5% ভোটও তাদের নেই। এমনিতেই তারা বর্তমানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে। তাই সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা শুনলেই তারা তেলে বেগুনে জ্বলে উঠেন। গত 21 মে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সেনা বৈঠকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিলেই সরকারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকার প্রধান ও সেনাপ্রধানের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়। সেনাপ্রধানকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়ে যায়। তিনি ভারত ও আওয়ামী লীগের দালাল, তিনি তো নির্বাচন অনুষ্ঠানের কথা বলতে পারেন না, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এইভাবে নানাভাবে সেনাপ্রধানের সমালোচনা শুরু হয়। আমরা মনে করি সেনাপ্রধান তো জনগণের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। আমাদের দেশের সরকার ও রাজনৈতিক নেতারা যেই কথা বলার দরকার সেনাপ্রধান তো সেই কথাই বলছেন। গত বছরের 5ই আগস্ট যদি সেনাপ্রধান অন্য কেউ হতো তাহলে তো তিনি আমাদের রাষ্ট্র ক্ষমতা তিনি দখল করে নিতেন, জনগণ সেদিন কোনো আপত্তি করত না। কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো সেই কাজ না করে সেদিন সকল রাজনৈতিক দলের নেতাদেরকে বঙ্গভবনে ডেকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সেদিন তো সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন সেটাকে সবাই সাধুবাদ জানিয়েছিলেন। সেদিন তো সেনাপ্রধানকে নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি, তাকে তো সেদিন সবাই সমর্থন করেছেন। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যথার্থই বলেছেন। তিনি বলেছেন, আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, তাহলে তো আমরা তাদের সাধুবাদ জানাতে চাই। বিশ্বের কোন সেনাপ্রধান কি এই ধরনের কথা বলে? যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, বারবার ক্ষমতায় যেতে চায়, সেখানে তারা গণতন্ত্রের কথা বলতেছে, গণতান্ত্রিক সরকারের কথা বলছে, দেশের রাজনীতিবিদেরা সরকার চালাক সেটাই চাচ্ছে। এটা তো একটা আনন্দের খবর, আমরা তো তাকে ধন্যবাদ জানানো উচিত। বিশ্বের কোন দেশের সেনাপ্রধান এই ধরনের বক্তব্য রাখছে বলে আমার মনে হয় না। সেদিন শেখ হাসিনা প্রস্থানের পর সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটা তো আমরা সবাই আগ্রহ ভরে শুনেছি।
আমাদের কাছে সেই বক্তব্য বেশ ভালোই লেগেছে। তাই সেদিন এই সেনাপ্রধান ও আমাদের সকলের সমর্থনত ডক্টর ইউনূস আজ ক্ষমতায় বসে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এই সেনাপ্রধানের নেতৃত্বেই, এই সেনাপ্রধানের মধ্যস্থতায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হন এবং তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সরকারের যাত্রা শুরু হয়, সেই লক্ষ্য কানাকড়িও পূরণ হয়নি। রাষ্ট্র সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। সংস্কার কমিশন তাদের সুপারিশ মেলা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে জমাও দেয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠকও করা হয়। কিন্তু সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আদৌ জাতীয় ঐক্যমত হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। একদিকে দেশে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের অবরোধ, বিভিন্ন নানা কর্মসূচি, ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপির অব্যাহত চাপ, সেনাপ্রধানের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা, সবকিছু মিলিয়ে সরকার এক বিব্রতকর অবস্থায় পড়েছে। অবস্থা এমন এক পর্যায়ে ঠেকেছে, সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সরকার সমর্থিত নতুন দলের প্রধান তার পদত্যাগের ঘোষণার কথা দেশবাসীকেও জানান। কিন্তু পরবর্তীতে তিনি তার পদত্যাগের সেই ঘোষণা থেকে সরে আসেন। সরে আসলেও সেই পদত্যাগের সেই নাটকের বিষয়টি দেশ জুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে 9 মাস গত হতে চললেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি, আইন শৃঙ্খলার কোনো উন্নয়ন হয়নি। দেশের প্রশাসনের মূল প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়, এনবিআর অচল। ঢাকার সিটি কর্পোরেশনের নগর ভবনে তালা ঝুলছে। দেশবাসীর, সারা দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সারা দেশে চুরি ডাকাতি, খুন রাহাজানি, চাঁদাবাজি, আইন শৃঙ্খলার অবনতি, মব জাস্টিস, মব ভাইলেন্স, সবকিছু মিলে সারা দেশ মগের মুল্লুকে পরিণত হয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়েই চলেছে, দেশি বিদেশি বিনিয়োগ নেই, শেয়ার বাজারে ধস নেমেছে। এতে করে দেশের অর্থনৈতিক অবস্থা মহা বিপর্যয়ের কবলে পড়েছে। বলতে গেলে বলা যায় দেশ এক মহা সংকটের মধ্যে পড়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের এই দুর্যোগময় মুহূর্তে সকল দলের অংশগ্রহণে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। এই ব্যাপারে একটা কথা বলা ভালো, সকল দলের অংশগ্রহণে নির্বাচন মানে এখানে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কেননা আমাদের দেশের মোট ভোটারের 40 থেকে 45% ভোট রয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের যেসব নেতা অন্যায় করেছে, যেসব মন্ত্রী এমপিরা অনিয়ম দুর্নীতি করেছে, খুন খারাপি করেছে,
প্রচলিত আইনের আওতায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তা তো আমরাও চাই। কিন্তু আওয়ামী লীগের ৯৫%-এরও বেশি নেতা কর্মী সমর্থক যারা দেশের ভিতরে আছে, বাড়িঘরে আছে, তাদের উপর কেন অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ করা হচ্ছে? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা তো কারো কাম্য নয়। আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা নিরপরাধ, তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকতে পারে না। আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন যদি হয়, তা যে দেশ বিদেশে তো কোনো গ্রহণযোগ্যতা পাবে না এবং দেশের শান্তি ও স্থিতিশীলতাও ফিরে আসবে না। তাই আমরা মনে করি, দেশের এই চলমান সংকট দূর করার জন্যে, এই চলমান সংকট থেকে দেশবাসীকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকার কাল বিলম্ব না করে অনতি বিলম্বে, বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের অনুষ্ঠান করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পরেই সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান সরকার প্রধান ও উপদেষ্টারা শাসন মানে বিদায় নেবেন, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।